বিগত প্রায় 1 বছর ধরে যেভাবে বাংলাদেশে থাকা হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটেছে, সেই ঘটনা গোটা বিশ্ব দেখেছে। কিন্তু বারে বারে ইউনূস প্রশাসনের তরফ থেকে এই ঘটনাগুলোকে বারে বারে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং একই সঙ্গে আরও বেশ কয়েকটা জিনিস লক্ষণীয়, যে শুরু থেকেই কিন্তু ভারতকে নানা রকম বক্তব্য, উত্তেজনাপূর্ণ মন্তব্য এবং বাংলাদেশে বসবাসকারী মানুষের ওপর যেভাবে ঘটনাগুলো পরপর ঘটছে, সেখান থেকে নানা হুমকির বিষয়টা সামনে আসছে। এবার একজন বলছেন যে যদি ভারতে থাকা কোনো একজন মুসলমানের গায়েও হাত পড়ে কিংবা যদি কোনো মসজিদ ভাঙা হয়, তাহলে নাকি এদেশে বসবাস করা একজন হিন্দুকেও নাকি তারা ছাড়বে না। রীতিমতো হুমকির সুরে এই ধরনের বক্তব্য তার, কি সাংঘাতিক বলুন না। কারণ গত 1 বছর ধরে যেভাবে বিভিন্ন জায়গায় একের পর এক মেয়েদের বাড়িতে ঢুকে যেভাবে তাদের অত্যাচার করা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, তারপরেও কিন্তু বারবার প্রশ্ন উঠছে যে ইউনূস তাহলে কি করছেন, কেন তার প্রশাসন এগুলোকে আটকাতে পারছে না। এবং তারপরে দেখা যাচ্ছে নানা ধরনের এইরকম বক্তব্য উঠে আসছে। কিন্তু কেন এই ধরনের বক্তব্যগুলো উঠে আসছে? এগুলো কি মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে না বাংলাদেশে? আমরা এই গোটা বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে বক্তব্যটা উঠে আসছে, কি বলেছেন ওই হুজুর? আগে তার বক্তব্যটা শোনাই, তারপরে আসছি আলোচনায়। শুনুন। होशियार रहो, अगर इंडिया की एक मुसलमान पर जुल्म हुआ, कत्ल हुआ, मस्जिद तोड़ने गया, तो हम बांग्लादेश से हमारे बॉर्डर को तोड़कर इंडिया की हिंदू को कत्ल करने की तैयार हो जाओगा। আমি দাদা শুরুতে একটু আপনার কাছে জানতে চাইবো যে এরা যে বক্তব্যটা বলছেন সেটা নিয়ে তো আলোচনা করবই, কিন্তু এরা কোথায় ছিল এতদিন? এরা হিন্দিতে কেন কথা বলছে? আমরা তো সবাই জানি বাংলাদেশের মাতৃভাষা বাংলা, এবং সেই বাংলাকে মাতৃভাষা করার জন্য আপনার ভাইয়েরা, আমার ভাইয়েরা, তারা প্রাণ দিয়েছিলেন একটা সময়। এরা কারা? এতদিন ধরে কোথায় ছিলেন তারা? এরা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের ভেতর একটা ইন্ডিভিজুয়াল কান্ট্রি ছিল। অনেকবারই বলেছি, সেই ইন্ডিভিজুয়াল যে রাষ্ট্রটা, যাদেরকে আমরা দেখতে পাইনি এতদিন, সেই রাষ্ট্র থেকে তারা বের হয়ে এসেছে। এটাকে আমি মাঝে মধ্যে আমাদের বিখ্যাত ঔপন্যাসিক ফ্রান্স কাফকার বলবো যে অপরাবাস্তব জগতের চরিত্র বলি, যারা হঠাৎ করে কোনো এক সকালবেলায় উদ্ভব হয়ে এসে বলছে যে আমি অমুক, আমি তমুক, যাদেরকে আমরা কখনো চিনতে পারিনি, দেখতে পাইনি, তারা আমাদের খুবই আশেপাশে ছিল। খেয়াল করে দেখুন যে এই যে আসলে লেবাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে লোকটি তার মুখে দাঁড়িয়ে আছে, তার মাথায় টুপি আছে, স্বাভাবিকভাবে আপনি যদি ভাবতে নাও চান, আপনাকে ধরে নিতে হবে যে একজন মুসলমান, একজন পরহেজগার বা একজন ধার্মিক মানুষ হিসেবেই তো আমরা ট্রিট করি সাধারণত। আমরা হুজুর টাইপের চেহারাটা দেখতে, হ্যাঁ, আমরা কি করি, যে কোনো ধর্মেরই আমরা যখন দেখি যে ওই প্রত্যেকটা ধর্মেরই একটা সিম্বল থাকে। শিখ ধর্মের আছে, হিন্দু ধর্মের আছে, ইহুদি যাজকদের আছে, খ্রিস্টান পাদ্রীদের আছে। আমরা কিন্তু সাধারণ মানুষের থেকেও এই ধরনের যাদের এই লেবাসগুলো আছে, তাদেরকে আমরা অনেকটা আলাদা চোখে, একটু শ্রদ্ধার চোখেই দেখি। আমরা মনে করি যে এই মানুষগুলো ধর্মপ্রিয়, ধর্মকে তারা পালন করেন, তারা সৃষ্টিকর্তাকে মানেন, আমাদের এক ধরনের রেসপেক্ট। কিন্তু খেয়াল করে দেখেন যে এই ধরনের মানুষগুলো যখন এই লেবাসটা গায়ে দিয়ে এই ধরনের সাম্প্রদায়িক বক্তব্য দেয়, তখন আপনার স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে এরা কারা, কোত্থেকে এলো এরা। তো আলটিমেটলি যে এর বক্তব্যটা আমরা এখন, আমার মনে হয়, যাই তার লেবাসটা থেকে ছুটে গিয়ে আমরা যদি তার বক্তব্যে যাই, সে বলছে যে ভারতে যদি একজন মুসলমানের উপরে আঘাত আসে, প্রথম ব্যাপার হচ্ছে যে ভারতে মুসলমানের উপরে আঘাত বা ভারতের যে এই ব্যাপারগুলো, এটা পেলো কোথায়? আর যদি ভারতে এটাকে একটা মুসলমান হিসেবে না দেখে যদি আমরা এটাও মনে করি যে ভারতে যদি কোনো ইন্টারনাল একটা বিষয় নিয়ে কোনো আলোচনা হয় বা প্রশ্ন উঠে, এটা পুরোপুরি ব্যাপারটা দেখো হচ্ছে ভারত সরকার, ভারতের জনগণ। আরো একটা কথা, ভারত হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ, সর্বধর্ম সমন্বয়ের বার্তা গোটা ভারত জুড়ে। এখানে কেন এই ধরনের ঘটনা ঘটবে? ভারতে যেই পরিমাণ মুসলমান আছে, পুরো ভারতবর্ষে, সেই পরিমাণ মুসলমান তো বাংলাদেশেও নেই। তো ভারত
ভারত কি তার মুসলমান জনগণকে আলাদা ট্রিট করে আর হিন্দু জনগণকে আলাদা ট্রিট করে? আমি তো ভারতে ঘুরেছি, বেরিয়েছি, আমি তো সেটার কোনো চিহ্ন পাইনি। ফলে এই যে ছদ্ম বা এই যে একটা সুডো প্রবলেম আপনার সামনে তৈরি করা, অর্থাৎ ধরা যাক এই মানে ব্যাপারটাকে আমি কিভাবে উদাহরণ দিব আমি জানি না। যেমন বাংলাদেশে এই হুজুররা বলছে তারা ইসলাম কায়েম করবে। বাংলাদেশে আপনার যেখানে 92 থেকে 95% মুসলমান, সেইখানে যখন তারা বলছে যে ইসলাম কায়েম করবে, তখন আপনার মাথাতে প্রশ্ন আসবে যে 95% দেশে ইসলাম কায়েম করবে। আপনি কি কখনো শুনেছেন ভারতে কেউ বলছে আমরা হিন্দুত্ব কায়েম করব? মানে ভারতের তো একটা বড় অংশ, একটা বড় জনগোষ্ঠী তো হিন্দু ধর্ম পালন করে। ফলে সেখানকার যারা ধর্ম প্রচারক আছে, তারা ধর্মের সুন্দর সুন্দর বাণীর কথা বলে, তাদের পরজীবনের কথা বলে, সেটা আলাদা জিনিস। কিন্তু এই লোকগুলো সবসময় একটা প্রবলেম জিয়ে রাখতে চায়। আমার আসলে মোদ্দা কথা হচ্ছে এইটাই, তারা এই যে বক্তব্যটা দিচ্ছে, ব্যাপারটা এমন যে পৃথিবীর সমগ্র মুসলমানের দায় দায়িত্ব এই লোকটির কাঁধে এসে পড়েছে। তাকে মানে সে হচ্ছে যে পিকে মুভিতে দেখেছিলাম, সে হচ্ছে আল্লাহর প্রণোদিত ম্যানেজার। তো ম্যানেজার সাহেব এসে আপনার হিন্দিতে আমাদেরকে জানাচ্ছে যে ভারতে যদি কিছু হয় তাহলে বাংলাদেশে তারা একজন হিন্দুকেও আস্ত রাখবে না। এখন প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে যে হিন্দু ধর্মাবলম্বীরা বসবাস করে, তারা তো বাংলাদেশের অধিবাসী। ভারতে কি হলো বা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে কি হলো, সেই দায় একজন বাংলাদেশে বসবাসকারী নাগরিকের উপরে হবে কেন? কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, মানে আপনি এগুলো ছাপিয়েও বড় প্রশ্ন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে জঙ্গি টোকাই ইউনুস, সে কি করছে? এই বক্তব্যগুলোর আপনি দেখেন আশেপাশে যে আইএস এর পতাকা, আইএস এর মানে এতগুলো মানুষ এখানে দাঁড়িয়ে আছে। ছবিটা দেখতে দেখতে মনে হচ্ছিল, দেখুন এই যে যিনি কথা বলছেন তার পাশে যে লোকগুলো দাঁড়িয়ে রয়েছে, আমি একটু ছবিটা দেখাতে বলবো। এই যে তাদের এই যে মাথায় এই যে যেগুলো লাগানো রয়েছে ফেসগুলো, তার সঙ্গে যে লেখাগুলো রয়েছে, আমরা এই ধরনের লেখা দেখেছিলাম ধানমন্ডি 32 নম্বর ধানমন্ডির বাড়িটা যখন ভাঙা হচ্ছিল, তখন যে আইসিস এর পতাকা উড়েছিল, তার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না? এই যে কপালে যে পট্টিগুলো রয়েছে, যে ফেজের নিচে যে অংশটা, তাহলে কোথা থেকে এলো এরা? মানে এই ধরনের যে বক্তব্যগুলো উঠে আসছে, এগুলো কি মানবাধিকার লঙ্ঘনের আওতায় পড়ছে না বাংলাদেশে? একদম মানবাধিকার লঙ্ঘনের আওতায় পড়ছে। এই ধরনের হুমকি ধামকি আপনি খেয়াল করে দেখেন পেছনে আপনার প্যালেস্টাইনের পতাকা আমি লক্ষ্য করছি, প্যালেস্টাইনের পতাকা দেখা যাচ্ছে। অর্থাৎ তারা এখানে প্যালেস্টাইনের বিষয়াদি সামনে এনেছে। তো এই মানুষগুলো বেসিক্যালি যেটা হয়েছে, যে আমি আপনাকে এর মধ্যে একটা ছোট্ট গল্প বলতে চাই, যে এটা বলাটা ভালো। একদিন আজকে থেকে প্রায় 5-6 বছর আগে আপনার বাংলাদেশের এক শ্রেণীর হুজুর, সবাই না, এক শ্রেণীর হুজুর তারা ঘোষণা দিল যে বাংলাদেশে ইসরায়েলি এমবেসি তারা অভিমুখে লং মার্চ করবে।